বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার চরম উত্তেজনার দিকে এগিয়ে যাচ্ছে। গত দুদিন আগে সিলেট সরকারি সিটি কলেজে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই উত্তেজনার সূত্রপাত, এবং এর জেরে বাংলাদেশের অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে মারামারি বা ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলে গত রাতে ছাত্রদল তারা শিবিরের সাথে উস্কানি দেবার জন্য, গ্যাঞ্জাম লাগানোর জন্য বিভিন্ন জায়গায় গুপ্ত শব্দটা লিখেছে, তারপরে সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, মিছিল করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটেছে। কোনো কোনো জায়গায় ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে। এবং এই যে চট্টগ্রাম কলেজে ছাত্র শিবিরের যে ছেলেটার পায়ে রক কেটে দিল ছাত্রদল, এইটাকে তারা এখন নর্মালাইজ করার জন্য উল্টা শিবিরের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা চালাচ্ছে, এবং ছাত্রদলের হাই লেভেল থেকে ছাত্র শিবিরকে প্রতিহতের ঘোষণা দিয়েছে এবং তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না এই মর্মে তারা স্লোগান দিচ্ছে, তার উস্কানি দিচ্ছে নেতাকর্মীদেরকে। এদের যেখানে পাওয়া যাবে পাড়ায় পাড়ায়, গ্রামে, মহল্লায়, সব জায়গায় এদের প্রতিরোধ করতে হবে। এইটা ভয়ঙ্কর ব্যাপার। এই যে রাজনীতি, ধর ধর অমককে ধর, ধরে ধরে জবই কর, এগুলো ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা দেয়, অন্য কাউকে এখানে স্পেস না দেওয়ার বার্তা দেয়। হঠাৎ করে রাজনীতি এরকম উত্তপ্ত হয়ে উঠলো কেন? এর পিছনে কিছু কারণ আছে। রাজনৈতিক বিশ্লেষক যারা, তারা কয়েকটি বিষয় সামনে এনেছে যে এই কারণে রাজনীতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠতে পারে। 2 মাসে সরকারের কিছু ব্যর্থতা জনসম্মুখে প্রকট হয়ে ধরা দিয়েছে। এই ব্যর্থতাগুলো আড়াল করার জন্য মূলত সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় বিরোধী দল এবং তার ছাত্র সংগঠনকে একটা চাপের ভিতরে রেখে অন্য একটা ইস্যু তৈরি করে মূল জায়গায় যেন কেউ ফোকাস না করতে পারে, এই উদ্দেশ্যেই এই গ্যাঞ্জামটা এবং এই উত্তেজনাটা তৈরি করা হয়েছে। যেমন সরকার আমেরিকা থেকে খালি হাতে ফিরে এসেছে। IMF সরকারকে 1 টাকা ঋণ দেয় নেই। 35,000 কোটি টাকা ঋণের 3য় কিস্তি আনার জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি দল গিয়েছিল, একটি টিম গিয়েছিল। সেখানে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে ব্যাংকিং খাতে তোমরা যে নীতি গ্রহণ করেছো, এটি পূর্বের সেই লুটেরাদেরকে আবার পুনর্বাসিত করার সেই নীতি। তোমরা যারা ব্যাংক ডাকাতি করেছে, যারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, তোমরা আবার তাদেরকে আইন করে তা পুনর্বাসন করার চেষ্টা করছো। সুতরাং এই অবস্থায় আমরা আবার তাদের কাছে অর্থ ছাড় দিতে পারি না। দেয় নেই, খালি হাতে ফিরে এসেছে। ওদিকে আমেরিকার সাথে বেশি মাখামাখি করতে গিয়ে কাজের কাজ কিছু হয় নাই। খলিলুর রহমান এবং জুবাইদা রহমান শূন্য হাতে ফিরে এসেছে আমেরিকা থেকে। উল্টো আমেরিকার সাথে গাঁটছড়া বাঁধার কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, বাংলাদেশি জাহাজগুলোকে বন্ধ করে দিয়েছে, আটকে দিয়েছে, পার হতে দিচ্ছে না। পার হতে না দেবার কারণে তেলের তীব্র সংকট দেখা দিচ্ছে এবং তেল পাম্পগুলোতে 5 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন হয়ে গেছে। সরকারের মন্ত্রীরা বলছে তেলের কোনো সংকট নেই, 2 মাসের তেল বাংলাদেশে মজুদ আছে। এগুলো ছেলে ভোলানো গল্প। এই গল্পগুলো বাংলাদেশের জনগণকে এখন বলে আর এগুলো খাওয়ানো যাবে না। শেখ হাসিনাও এরকম উন্নয়নের গল্প অনেক শুনিয়েছে, কাজের কাজ কিচ্ছু হয়নি। 2 মাসের তেল যদি মজুদ থাকে, তেলের যদি সংকট না থাকে, তেল পাম্পে কেন 5 কিলোমিটার লাইন থাকবে? এত স্বাভাবিক লজিকের কথা। এগুলো আপনাদের বুঝতে কষ্ট হলেও সাধারণ জনগণের এতটুকু বুঝতে কষ্ট হয় না। একটা জিনিস যখন পাওয়া যাচ্ছে না, তখনই তো মানুষ সেখানে অতিরিক্ত ভিড় করবে। আর এর ভিতরে তো অসাধু ব্যবসায়ী আছেই। ব্যবসায়ীরা এদের এমন একটা চরিত্র হয়ে গেছে বাংলাদেশের ব্যবসায়ীদের, ওরা যদি শোনে আগামীকাল কিয়ামত, তাহলে জায়নামাজ, তসবি, টুপি এবং কাফনের কাপড় এগুলো দাম বাড়িয়ে দেবে। তারা কিন্তু ভোগ করতে পারবে না, কিন্তু তাদের ওই যে মানসিক শান্তি যে আজকে আমি এত টাকা ইনকাম করলাম, মরার আগের দিন হলেও তারা এই কাজ করবে। এরপরে ডক্টর জাহেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি বলেছিলেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়বে না। এই ঘোষণা দেবার পরে গত 18 এপ্রিল মধ্যরাত থেকে জ্বালানি তেলের নতুন দাম বৃদ্ধি করা হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি দাম বাড়ানো হয়েছে। যদিও আমাদের রিজভী ভাই বলেছেন যে জনগণের দাবির মুখে আমরা দাম বাড়িয়েছি, সরকার দাম বাড়ায় নেই। বয়ান চিন্তা করেন, সাধারণ মানুষকে এরা কত বেকুব ভাবে আল্লাহই জানে। সাধারণ মানুষ
যারা জনগণ খেটে খাওয়া মানুষ, এরা মনে করে যেদেরকে যা বলা যায় এরা তাই তোতা পাখির মতো মনে হয়, ওইটাই মনে করে এবং ওইটাই বিশ্বাস করে। হ্যাঁ, কয়েক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে কিছু মানুষ তেল না পেয়ে তারা বলছে প্রয়োজনে সরকার তেলের দাম বাড়িয়ে দিক, তবু আমাদের পর্যাপ্ত তেল দিক। তো এইটা এখানে কি বুঝতে বাকি থাকে এরা কারা? এইখানে এই পিছনের এই রহস্যটা উঠে এসেছে। তেল পাম্পের মালিকরা বা তেল ব্যবসায়ীরা এদেরকে সেট করেছে। মূলত তাদের উদ্দেশ্য, তাদের ফন্দি কিন্তু তারা দাম বৃদ্ধি করবে। তখন তাদেরকে ওখানে সেট করে দিয়ে ভিডিও করে ছেড়ে দিয়েছে। তারা বলছে যে সরকার প্রয়োজনে দাম বাড়াক, তবুও আমাদের পর্যাপ্ত তেল দিতে হবে। আসলে তেল আছে। মন্ত্রী যে কথাটি বলেছেন তার কথা একেবারে অসত্য পুরাপুরি নয়। তেল তো কিছু আছেই। তো এই যেটুকু আছে এইটুকু বাজারে ছাড়লে এই দীর্ঘ লাইন হতো না। মূলত দাম বাড়িয়ে নেবার জন্য, আগে যে কিনে এনেছে যেটা দামে, লিটার প্রতি এখন মনে করেন তারা 50 টাকা লাভ করবে, এই আশায় তেল ছাড়ছে না, দিচ্ছে না, মজুত করে ফেলেছে। আর এদিক দিয়ে লোকজন লাগিয়ে দিয়েছে, তোমরা বলো যে প্রয়োজনে সরকার তেলের দাম বাড়াক। এগুলো তাদের দলীয় লোক, নিজেদের লোক। এই একটা কাজ করেছে। রিজভী ভাই বয়ান দিয়ে দিলেন যে জনগণ বলেছে তাই আমরা দাম বাড়িয়েছি। পৃথিবীতে কোনোদিন কেউ শুনেছেন আপনারা যে জনগণ বলে যে এই জিনিসের দাম বাড়ান? গ্যাসের দাম বৃদ্ধি করেছে, সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে গ্যাসের দাম। এবারেও তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে 14% বাড়িয়েছে, কোনোটা 15% বাড়িয়েছে, 20 টাকা প্রতি লিটারে বাড়িয়েছে। আর এদিকে দেশের ভিতরে তো চাঁদাবাজি আছে, এগুলো তো বন্ধ হয়নি। চাঁদাবাজির মাত্রা দ্বিগুণ হারে বেড়ে গেছে। আর এই তেলের দাম বাড়ানোর কারণে বাসের ভাড়া বেড়ে গেছে, সবজির দাম, বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তো বাড়বেই, কারণ প্রত্যেকটা জিনিস তো এই জ্বালানি তেলের সাথে সম্পৃক্ত। এই যে এতগুলো ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো যেন জনগণের সামনে না আসে, বিরোধী দল যেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে না নামতে পারে, তারপরে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মাঠে না নামতে পারে, জনগণকে যাতে সজাগ করে তুলতে না পারে, এই ঘটনাগুলো আড়াল করার জন্য, ধামাচাপা দেবার জন্য মূলত ক্যাম্পাসগুলোতে পরিকল্পিতভাবে এই গ্যাঞ্জামটা লাগানো হয়েছে। এছাড়া এর বাইরে অন্য কিছুই নয়। আপনারা দেখবেন 2-1 দিনের ভিতরেই বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল, ছাত্র শিবির গ্যাঞ্জাম লাগবে, মারামারি লাগবে। মিডিয়া তখন বয়ান উৎপাদন করতে লেগে যাবে, শিবিরকে এখানে দানব বানানোর চেষ্টা করবে। যদিও অস্ত্র দেখা যায় ছাত্র দলের হাতে, তারপরেও তারা বলবে যে ওইটা কুড়িয়ে পেয়েছিলাম। ছাত্র দলের ওই যে পায়ের রক কেটে দিয়েছে ওই ছেলেটার হাতে, যার হাতে ওই যে শক্ত কলম, বড় ওই কলম দেখাচ্ছে, আর বলছে আসলে শিবির ওইটা নিয়ে আমার উপরে আক্রমণ করেছিল, আমি পরে ফেলে রেখে চলে গেছে, আমি ওইটা কুড়িয়ে নিয়ে পুলিশকে দিতে যাচ্ছিলাম, ওই সময় হঠাৎ করে কেউ একজন ছবি তুলে আমাকে বিরক্ত করছে। আল্লাহর ফেরেস্তা, একেবারে আল্লাহ নতুন একজন ফেরেস্তা তৈরি করে ওখানে পাঠাইছে। যাই হোক, মূলত উদ্দেশ্য ওইটাই, জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য। আর এই দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, এই দিকে জনগণের দৃষ্টি যাতে না যায়, বিরোধী দলকে এই দিকে তাদের গ্যাঞ্জাম এইগুলো মোকাবেলা করতে ব্যস্ত রেখে তাদের ওই ব্যর্থতাগুলোকে আস্তে করে দাবিয়ে দেবে। এই মূলত এই উদ্দেশ্যে এই উত্তেজনা তৈরি করা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে